এখন আমাদের আলোচ্য বিষয় হলো গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্টটা কি, তার আগে আমাদেরকে জানতে হবে যে গ্রিন হাউস কী। অ্যাকচুয়াল গ্রিন হাউস যদি আমরা বাংলা বলি তাহলে হচ্ছে সবুজ ঘর। গ্রিন হাউস এফেক্টটা কি না, গ্রিন হাউস এফেক্ট বা গ্রিন হাউস হলো কাঁচের একটা ঘর। এই কাঁচের ঘরটা কেন ব্যবহার করা হয় না, শীতপ্রধান যেগুলো দেশ অর্থাৎ যেখানে সূর্যের আলোটা খুব কম পরিমাণে থাকে বা খুব কম সময়ের জন্য থাকে, সেসব শীতপ্রধান দেশে চাষবাসের জন্য মেনলি এই কাঁচের ঘরটাকে ব্যবহার করা হয়, যে ঘরটাকে গ্রিন হাউস বলা হয়। সেটা কীভাবে তৈরি করা হয় বা কেন এইভাবে চাষটা করা হচ্ছে না, যখন আমাদের সূর্যের আলো আসছে, সূর্যের আলো কী করছে, একটা ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের মাধ্যমে আসছে, সেই ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য কী করছে, সেই কাঁচের ঘরটায় ভেদ করে সেই আলোটা তার ভিতরে প্রবেশ করছে, সেই আলোটা বা সেই হিটটা ভিতরে প্রবেশ করছে। যখন সেটা ভূপৃষ্ঠে পতিত হয়ে আবার ফিরে যেতে চাইছে, সেটা কী হচ্ছে, বৃহৎ তরঙ্গদৈর্ঘ্য হিসেবে যাচ্ছে। এই বৃহৎ তরঙ্গদৈর্ঘ্যের সমুদ্রে যাওয়ার সময় কী করছে না, সেটা আবার ফিরে যেতে পারে না, ফলে তার ভিতরে ওই যে কাঁচের ঘরটা, তার ভিতরে একটা গরম আবহাওয়া বজায় থাকে। একে বলা হচ্ছে গ্রিন হাউস বলা হয়। যদি আমরা ভূপৃষ্ঠের সাপেক্ষে বলি তাহলে আমরা বলতে পারি, এটা আমরা ধরে নিচ্ছি ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠে সূর্যের আলো এসে পতিত হচ্ছে। ধরে নিচ্ছি এখানে সূর্য রয়েছে, এই সূর্যের আলো যখন এখানে এসে পতিত হচ্ছে, সূর্যের আলো আসছে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে, ভূপৃষ্ঠকে বিকিরণ পদ্ধতিতে উত্তপ্ত করার পর এই আলোটা আবার যখন ফিরে যাচ্ছে, এই যখন ফিরে যেতে চাইছে, যখন আসছে কীভাবে না ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের আলো হিসেবে আসছে, যখন ভূপৃষ্ঠ থেকে আবার ফিরে যাচ্ছে তখন কী হচ্ছে, তুলনামূলক বৃহৎ তরঙ্গদৈর্ঘ্য আকারে ফিরে যেতে চাইছে। এই যখন ফিরে যেতে চাইছে, বায়ুমণ্ডলের মধ্যে অবস্থিত কিছু গ্যাস থাকে। কীরকম, যে গ্যাসগুলো হচ্ছে CO2, CFC, NO2। এরা কি করছে না, এরা এই যে ফিরে যেতে চাইছে এটাকে বাধা দেয়। এরা কি করছে, এই আলোটাকে যে ফিরে যেতে চাইছে এটাকে বাধা দেয়। এরা একটা স্তর তৈরি করছে, এই স্তরটা কি করছে, এই আলোটাকে ফিরে যেতে বাধা দিচ্ছে, ফলে এই আলোটা ফিরে যেতে পারছে না, বা এই যে উত্তাপটা, সেই উত্তাপটা ফিরে যেতে পারছে না, এবং পৃথিবীর যে সামগ্রিক পরিস্থিতিটা সেটা আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে। এই টোটাল পরিস্থিতিটাকে বলা হচ্ছে গ্রিন হাউস। অর্থাৎ গ্রিন হাউস হচ্ছে প্রধানত সেখানে দায়ী থাকে কে, CO2। গ্রিন হাউস এফেক্টের জন্য প্রধানত দায়ী থাকে CO2। এইসব টাইপের যে গ্যাসগুলো থাকছে, এরা কী করছে, ভূপৃষ্ঠে যে তাপ পতিত হচ্ছে, সে তাপ যখন আবার ফিরে যেতে চাইছে তাকে বাধা দিচ্ছে, ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাকে বলা হচ্ছে গ্রিন হাউস। অ্যাকচুয়ালি গ্রিন হাউস হচ্ছে কাঁচের ঘর, যেটাকে আমরা ওইভাবে ব্যবহার করি, কিন্তু এই ক্ষেত্রে কী করছে না, এটা আমাদের ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে। যেহেতু এটা ওই যে শীতপ্রধান দেশে কাঁচের ঘরের সাথে একই রকম প্রসেসের মাধ্যমে হচ্ছে বা একই রকম পদ্ধতি ফলো করছে, তাই একে গ্রিন হাউস বলা হয়। এখানে গ্রিন হাউস মানে এমন কিন্তু কোনো কিছু না যে এটা গ্রিন বা আমাদের পরিবেশের পক্ষে উপকারী কিছু। এখানে কিন্তু গ্রিন হাউস এফেক্টে যেটা, সেই গ্রিন হাউস এফেক্টে কিন্তু পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকারক। কারণ কি না, এর ফলে আমাদের পৃথিবীর উষ্ণতা ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে। ওকে, এবং এর প্রভাবটা কোথায় বেশি, এর প্রভাব হচ্ছে যেসব জায়গাতে বায়ু দূষণটা বেশি ঘটে। আমরা জানি যে এগুলো একটু তুলনামূলক বড় শহর, দিল্লি বলি, মুম্বাই বলি, কলকাতা বলি, এসব জায়গাতে কি এখানে বায়ু দূষণের হারটা প্রচণ্ড বেশি। তাহলে খুব স্বাভাবিকভাবেই এখানে বায়ু দূষণের হারটা যখনই প্রচণ্ড বেশি, এইসব জায়গাতে কার্বন ডাইঅক্সাইড, CFC এসব গ্যাসের পরিমাণটাও বেশি, এবং খুব স্বাভাবিকভাবে এইসব জায়গাতে এই গ্রিন হাউস এফেক্টটা বেশি কাজ করবে তুলনামূলক যদি আমরা কোনো একটা কম পপুলেটেড শহরকে কল্পনা করি বা কোনো একটা গ্রামকে কল্পনা করি। কারণ সেই ক্ষেত্রে বাতাসে CO2 বা CFC এর পরিমাণটা তুলনামূলক অনেক কম। কিন্তু যখন কোনো একটা বড় শহরকে আমি কল্পনা করব বা ভাববো, সেই ক্ষেত্রে কিন্তু এইসব গ্যাসগুলোর পরিমাণটা যেহেতু অনেকটাই বেশি, তারা কী করছে, খুব সহজে এই গ্রিন হাউস এফেক্টে করছে। এবং এই গ্রিন হাউস এফেক্টের ফলে কী সৃষ্টি হচ্ছে না, এর ফলে সৃষ্টি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং কি, যদি আমরা গ্লোবাল ওয়ার্মিংটা সম্বন্ধে বলি যে হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং। অ্যাকচুয়ালি গ্লোবাল ওয়ার্মিং মানে হলো বিশ্ব উষ্ণায়ন। গ্লোবাল ওয়ার্মিং মানে হলো বিশ্ব উষ্ণায়ন। অর্থাৎ ক্রমে ক্রমে যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে,
এই ঘটনাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কেন হচ্ছে? মেনলি হচ্ছে গ্রিন হাউস এফেক্টের জন্য, এবং এটার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী কে না আমাদের মানব সভ্যতা এবং মানব সমাজ। আমরা এইসব গ্যাসগুলো যত বেশি উৎপন্ন করব সেটা কী করবে, তত বেশি গ্রিন হাউস এফেক্টের কাজ করবে এবং এই তাপটাকে ক্লোজ করতে অর্থাৎ তাপটাকে আটকিয়ে রাখতে সাহায্য করবে। ফলে কি খুব স্বাভাবিকভাবে পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং এই ঘটনাটিকে বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে গ্লোবাল ওয়ার্মিং আমরা বলছি বা গ্রিন হাউস এফেক্ট। অ্যাকচুয়াল গ্রিন হাউস এফেক্টটা হচ্ছে কারণ যার ফলাফল হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। অর্থাৎ গ্রিন হাউস এফেক্ট যদি হয় তখন সেটা গ্লোবাল ওয়ার্মিং করবে। এই গ্লোবাল ওয়ার্মিং যদি হয় বা বিশ্ব উষ্ণায়ন, যে এই বিশ্ব উষ্ণায়নের ফলে এর কী কী প্রভাব পড়বে আমাদের মানব সভ্যতাতে। ওকে, তাহলে আমরা এখন যেটা আলোচনা করব সেটা হলো বিশ্ব উষ্ণায়ন এর প্রভাব। তাহলে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলো যদি আমরা আলোচনা করতে চাই যে এর ফলে কী কী প্রভাব পড়বে, খুব স্বাভাবিকভাবে আমরা কি বলেছিলাম প্রথম না, বিশ্ব উষ্ণায়ন মানে হচ্ছে পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া। যখনই তাপমাত্রা বৃদ্ধি পাবে সেটা কি করবে না, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া মানে পৃথিবীর মধ্যে অবস্থিত যে হিমবাহগুলো আছে সেই হিমবাহগুলোকে গলতে সাহায্য করবে। ফলে তাপমাত্রা বৃদ্ধি পাবে মানে আমরা জানি বরফ তাপমাত্রা বৃদ্ধি পেলে গলে যায়, তাহলে হিমবাহের মধ্যে যে বরফ জমে আছে সেই বরফটা আস্তে আস্তে গলতে শুরু করবে। তাহলে এক নম্বর আমরা লিখতে পারি যে বিশ্ব উষ্ণায়নের ফলে বিশ্ব উষ্ণায়ন এর ফলে পৃথিবীর মধ্যে অবস্থিত হিমবাহগুলি ক্ষয় পেতে শুরু করবে। খুব স্বাভাবিকভাবেই যখনই হিমবাহগুলো ক্ষয় পাবে, আমরা কি জানি যে আমাদের যে কোনো নদী, বড় বড় যে নদীগুলো আছে সেই নদীগুলোর প্রধান উৎস হচ্ছে বা তাদের যে জলস্তর তার প্রধান উৎস হচ্ছে না কোনো একটা হিমবাহ। সেই হিমবাহর থেকে প্রতিটা নদী কোনো না কোনোভাবে সৃষ্টি হয়েছে। তাহলে খুব স্বাভাবিকভাবে হিমবাহগুলো যখন বেশি পরিমাণে গলবে তাই সেই যে নদী তাদের জলস্তরটা বৃদ্ধি পাবে এবং নদীর সাথে সাথে সমুদ্র যেটা তারও জলস্তর বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে পৃথিবীর সামগ্রিকভাবে জলস্তর বৃদ্ধি পাবে। 2 নম্বর, পৃথিবীর সামগ্রিক জলস্তর বৃদ্ধি পাবে। যখনই জলস্তর বৃদ্ধি পাবে সেটা কী করবে, এই যেসব নিচু জায়গাগুলো আছে সেই নিচু জায়গাগুলোকে সেটা ডুবিয়ে দেবে। অর্থাৎ আমরা যদি ভারতের ক্ষেত্রে কল্পনা করি, আমাদের ভারতের দক্ষিণের একটা বিস্তীর্ণ অংশ কি সমুদ্র তীরবর্তী। ফলে খুব স্বাভাবিকভাবেই এই যে আমাদের দক্ষিণে ভারতবর্ষের দক্ষিণে একটা বিস্তীর্ণ অংশ সমুদ্র তীরবর্তী, এই অংশটাতে যদি সমুদ্রের জলস্তর বৃদ্ধি পায় সেটা কী করবে, একটা বৃহৎ পরিমাণ অংশকে ডুবিয়ে দেবে। ঠিক একই রকমভাবে যদি আমরা বাংলাদেশ বলি, বাংলাদেশ হচ্ছে সম্পূর্ণভাবে বা তার একটা বৃহৎ অংশ সমুদ্রের ধারে অবস্থিত। ফলে খুব স্বাভাবিকভাবে যদি জলস্তর বৃদ্ধি পায় সেটা কী করবে না, ওই যে ভূখণ্ডগুলো আছে সেই ভূখণ্ডগুলো জলের নিচে চলে যাবে। তাহলে 3 নম্বর আমরা কী লিখতে পারি যে যখন জলস্তর বৃদ্ধি পাচ্ছে সেটা বেশ কিছু জায়গায় আমাদের কিছু ভূখণ্ড আছে যেগুলো জলের নিচে চলে যাবে। 3 নম্বর আমরা লিখতে পারি নিচু ভূখণ্ড যেগুলো আছে সেই নিচু ভূখণ্ডগুলো জলের নিচে চলে যাবে। নিচু ভূখণ্ড জলের নিচে তলিয়ে যাবে। 4 নম্বর আমরা কি লিখতে পারি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যখনই পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে সেই তাপমাত্রা কী করবে না, বিভিন্ন যে আমাদের বনাঞ্চলগুলো আছে সেই বনাঞ্চলগুলোতে দাবানল সৃষ্টি করতে পারে। দাবানল মানে কি না, জঙ্গলের মধ্যে কোনো কারণবশত হতে পারে সেটা মানুষ সৃষ্ট বা প্রকৃতি সৃষ্ট। দাবানলের 2টো কারণ হতে পারে, এক মানুষ সৃষ্ট, 2 হচ্ছে প্রকৃতি সৃষ্ট।
প্রকৃতি সৃষ্ট কারণে কি জঙ্গলের মধ্যে দাবানল সৃষ্টি হতে পারে। তাহলে আমরা 4 নম্বরটা লিখতে পারি কি, না বিভিন্ন যে বনাঞ্চল আছে বিভিন্ন বনাঞ্চলে দাবানল সৃষ্টি হতে পারে। বিভিন্ন বনাঞ্চলে দাবানল সৃষ্টি হতে পারে। এর সাথে আমরা চাইলে আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারি, সেটা হচ্ছে কি, যখনই গ্লোবাল ওয়ার্মিং হবে বা বিশ্ব উষ্ণায়ন হবে ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে, যেটা আমাদের মানব শরীরের পক্ষে সহ্য করা একসময় অসম্ভব হয়ে পড়বে। আমরা সেই অতিরিক্ত পরিমাণে হিট যেটা জেনারেট করবে সেই হিটটাকে আমরা সহ্য করতে পারবো না। ফলে আমরা আরেকটা পয়েন্ট এখানে উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে মানব শরীরের পক্ষে বিশ্ব উষ্ণায়ন খুব ক্ষতিকর প্রভাব ডেকে আনবে। অর্থাৎ আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে বিশ্ব উষ্ণায়নকে আমরা আটকাতে পারি। বিশ্ব উষ্ণায়নের এই যে ক্ষতিকর প্রভাবটাকে, এই ক্ষতিকর প্রভাবটাকে আটকাতে গেলে আমাদের কী করতে হবে, গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমিয়ে নিয়ে আসতে হবে, যাতে করে গ্লোবাল ওয়ার্মিংটা না হয়। নেক্সট যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এই যে বিশ্ব উষ্ণায়নের ফলে আমাদের এত কিছু প্রবলেম হতে পারে, এই প্রবলেমগুলো থেকে আমরা রেহাই পাবো কী করে, বা বিশ্ব উষ্ণায়নকে আমরা কমাতে পারবো কী করে। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে বিশ্ব উষ্ণায়নকে আমরা কমাতে পারবো কীভাবে। হচ্ছে বিশ্ব উষ্ণায়ন রোধের উপায়। বিশ্ব উষ্ণায়ন রোধের উপায় অর্থাৎ কি, বিশ্ব উষ্ণায়ন যে হচ্ছে এই বিশ্ব উষ্ণায়নটাকে আমরা আটকাবো কীভাবে। খুব স্বাভাবিকভাবেই আমরা কী করেছিলাম, জেনেছিলাম যে বিশ্ব উষ্ণায়ন মানে হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, এবং সেই বৃদ্ধিটা পাচ্ছে কেন, না গ্রিন হাউস এফেক্টের জন্য। গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কি, না মেনলি কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, এইসব বিভিন্ন গ্যাসগুলো। তাহলে খুব স্বাভাবিকভাবেই আমরা যদি এইসব গ্যাসগুলোর উৎপাদন কমাতে পারি, সেটা কী করবে, গ্লোবাল ওয়ার্মিংটাকে কম করবে। আমাদেরকে কী করতে হবে, কার্বনের পরিমাণটা বা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাতাসে কমাতে হবে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণে একটা হিউজ পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বাতাসে অ্যাড হয় কেন, না আমরা যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের জন্য। জীবাশ্ম জ্বালানি বলতে কোনগুলো, জীবাশ্ম জ্বালানির প্রধান হলো কি কয়লা, পেট্রোলিয়াম, এইসব যেগুলো আমরা ব্যবহার করি, এর ফলে একটা বৃহৎ পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বাতাসে যুক্ত হয়। আমাদের প্রথম চেষ্টা করতে হবে কি, জীবাশ্ম জ্বালানির ব্যবহার আস্তে আস্তে কমাতে হবে। নাম্বার 1 আমরা লিখতে পারি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কম করতে হবে। যখনই আমরা জীবাশ্ম জ্বালানিটাকে কম ব্যবহার করব, ফলে কি করবে না, সেখান থেকে কম পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং বাতাসেও কম পরিমাণে কার্বন ডাইঅক্সাইড মিশবে। তাহলে জীবাশ্ম জ্বালানি যখন আমরা কম ব্যবহার করছি, আমাকে তো শক্তির অভাবটা কোনোভাবে পূরণ করতে হবে। কারণ আমি যখন একটা ঘরে কাজ করছি বা কোনো একটা কলকারখানা চলছে, তাহলে সেখানে আমি জীবাশ্ম জ্বালানিটাকে কম ব্যবহার করছি। এই যে এনার্জির একটা ঘাটতি ঘটছে, এই ঘাটতিটাকে আমরা ফিল আপ করবো কীভাবে, আমাকে কোনোভাবে ওই পরিমাণ শক্তি তো উৎপন্ন করতে হবে। আমাকে কী করতে হবে না, অপ্রচলিত শক্তি উৎস যেগুলো, সেই অপ্রচলিত শক্তি উৎসগুলোকে আরও বেশি করে ব্যবহার করতে হবে। তাহলে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কম করতে হবে। 2 নম্বর হচ্ছে অপ্রচলিত শক্তির ব্যবহার বেশি করতে হবে। অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। অপ্রচলিত শক্তি কোনগুলো, অপ্রচলিত শক্তি হলো সৌরশক্তি, অর্থাৎ সূর্যের যে প্রচণ্ড একটা তাপ, সে তাপটাকে কাজে লাগিয়ে আমরা কোনো একটা কাজ করছি। অপ্রচলিত শক্তি কোনটা, বায়ু শক্তি। বায়ু যে প্রবাহিত হচ্ছে, সেই বায়ু প্রবাহের মাঝে উইন্ডমিল কাজে লাগিয়ে আমরা কী করছি, বায়ু শক্তিটাকে কাজে লাগাচ্ছি। এইসব ধরনের শক্তিগুলোকে আমাকে ব্যবহার করতে হবে। 3 নম্বর আমরা একটা পয়েন্ট বলতে পারি, বা 3 নম্বর উপায় কি না, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণের কমানোর, বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমানোর অন্যতম একটা উপায় হলো বাতাসে অক্সিজেনের পরিমাণটা বাড়ানো। যখন অক্সিজেনের পরিমাণটা বাড়বে, সেটাকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটাকে কমাবে। তাহলে অক্সিজেনের পরিমাণটা বাড়বে কখন, অক্সিজেনের পরিমাণটা তখনই বাড়বে যখন আমরা যত বেশি বেশি গাছ লাগাতে পারবো এবং গাছ কাটা যত কমাতে পারবো। তাহলে আমাদেরকে কী করতে হবে, বৃক্ষচ্ছেদন বা গাছ কাটা কমাতে হবে এবং নতুন বনাঞ্চল সৃষ্টি করতে হবে বা গাছ লাগানোর পরিমাণ বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা একটা লিখতে পারি
বৃক্ষ ছেদন রোধ করতে হবে এবং বৃক্ষরোপণ করতে হবে। যখনই আমরা গাছ কাটাটাকে রোধ করব এবং নতুন নতুন করে গাছ লাগাবো, সেটা কী করছে, নতুন একটা বনাঞ্চল সৃষ্টি করবে। ফলে খুব স্বাভাবিকভাবেই সেই গাছগুলি কী করে, আমরা জানি গাছ কী করে, কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে নেয়, অক্সিজেন উৎপন্ন করে। তাহলে খুব স্বাভাবিক বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তুলনামূলকভাবে কমবে এবং অক্সিজেনের পরিমাণটা বৃদ্ধি পাবে। 4 নম্বর আমরা আরেকটা পয়েন্ট লিখতে পারি, সেটা হচ্ছে এই যে আমরা সিএফসি গ্যাসটাকে ব্যবহার করছি, এইসব ক্ষতিকারক গ্যাসের ব্যবহারটাকে কমাতে হবে। তো 4 নম্বর একটা পয়েন্ট আমরা লিখতে পারি, সিএফসি ও অন্যান্য ক্ষতিকারক গ্যাসের ব্যবহার কমাতে হবে। অর্থাৎ এই গ্যাসের ব্যবহারগুলো আমরা যত বেশি কমাবো, সেগুলি করবে বাতাসের সাথে কম মিশবে, এবং বাতাসের সাথে কম মেশা মানে সেটা কী করবে, গ্রিন হাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং এই জিনিসটা করবে না। এই জিনিসটা না করা মানে পৃথিবীর যে তাপমাত্রা, সে তাপমাত্রাটা যে হারে বৃদ্ধি পাচ্ছে সেই হারে বৃদ্ধি পাবে না, তুলনামূলকভাবে কম হারে বৃদ্ধি পাবে। অর্থাৎ আমাদের যে পৃথিবী, সেটা আরও বেশি দিন আমাদের বাসযোগ্য থাকবে। যদি আমরা সেটা না করতে পারি, কী হবে, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে আস্তে আস্তে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং সেটা আমাদের মানব সমাজের পক্ষে বা পরিবেশের পক্ষে অনুকূল হবে না। সেটা আস্তে আস্তে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করবে এবং আস্তে আস্তে মানব সভ্যতাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। তাহলে আমাদের খুব সচেতনভাবে চেষ্টা করতে হবে কি, যাতে করে গ্রিন হাউস এফেক্ট এবং বিশ্ব উষ্ণায়নকে আমরা যতটা সম্ভব রোধ করতে পারি। এবং রোধ করতে গেলে আমাদেরকে এই জিনিসগুলোকে ফলো করতে হবে। কি নাম্বার 1 হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহারটাকে কমাতে হবে। নাম্বার 2, অপ্রচলিত শক্তি উৎস যেগুলো, সেই অপ্রচলিত শক্তি উৎসগুলোর ব্যবহার আরও বেশি বেশি করে করতে হবে, তাদের ব্যবহারটাকে বাড়াতে হবে। 3 নম্বর কি, বৃক্ষ ছেদন রোধ করতে হবে, অর্থাৎ গাছ কাটা বন্ধ করতে হবে এবং বৃক্ষ রোপণ করতে হবে, অর্থাৎ নতুন করে গাছ লাগাতে হবে। এবং সিএফসি ও অন্যান্য ক্ষতিকারক গ্যাস, যে গ্যাসগুলো কী করছে, মেনলি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী, সেই গ্যাসগুলোর ব্যবহারটা আস্তে আস্তে কমাতে হবে, যাতে করে সেটা বিশ্ব উষ্ণায়নকে রোধ করতে বা কমাতে সাহায্য করে।